where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই করোনা পরিস্থিতিতে সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি শুভ্রবিধান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। করোনা মহামারীর জেরে দীর্ঘদিন তোমাদের স্কুল বন্ধ, তো তোমাদের এখন বাধ্য হয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তোমাদের যে নর্মাল যে ক্লাসরুমের যে টিচিং লার্নিং পদ্ধতি সেটা ব্যাহত হচ্ছে, তোমাদের স্বাভাবিক পঠন ব্যাহত হচ্ছে, তোমরা বাড়িতে বসেই পড়ছো। তো তোমাদের সাহায্যার্থে মালদা জেলা প্রশাসন এগিয়ে এসছে এবং তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা একটা অনলাইন টেলিভাইজড ক্লাসরুমের ব্যবস্থা করেছে এবং এই টেলিভাইজড ক্লাসরুমে আমি নিজেকে সামিল করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। তো আজকে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র পড়াবো। আগের দিন তোমাদের নিরবিচ্ছিন্নভাবে আধান বন্টন অবধি পড়ানো হয়েছিল, তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো, চ্যাপ্টারের নাম তড়িৎ ক্ষেত্র, তো সেইখান থেকেই আজকে আমরা শুরু করব। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, বলরেখা, এই বিষয়গুলি আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্র জানতে গেলে তোমাদের সহজ উদাহরণ দিয়ে প্রথমে বলা শুরু করি, ঠিক আছে? ধরো আমরা ছোটোবেলায় কী করতাম, আমরা ছোটোবেলায় একটা চুম্বক নিতাম, চুম্বকের সামনে আমরা একটা লোহাকে রাখতাম। এখানে লোহাকে রাখলে লোহাটা আকর্ষণ করছে। যদি একে আরেকটু দূরে রাখি তাহলেও দেখা যাচ্ছে আকর্ষণ করছে। কিন্তু এই লোহাটাকে যদি আমি অনেকটা দূরে রাখি, ধরো এখানে রাখলাম, তাহলে কি আকর্ষণ করবে? তাহলে আকর্ষণ করবে না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে চুম্বকের একটা আকর্ষণ করার একটা নির্দিষ্ট সীমা আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে, একটা দূরত্ব আছে, বা আমরা বলতে পারি যে চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট স্পেস জুড়ে সে আকর্ষণ করতে পারবে বা বিকর্ষণ করতে পারবে। মানে ব্যাপারটা ঠিক এইখানেই যে চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ বলটা করতে পারবে। তো এই সেম জিনিস এইখানেও ঘটবে। যদি আমি এখানে একটা আধানকে রাখি, ধরো আমি এখানে একটা আধানকে রাখলাম, তাহলে আধানকে রাখার জন্য এটা কি করবে? এটা আশেপাশে থাকা অন্যান্য আধানকে অ্যাকর্ডিং টু কুলম্বস ল সে আকর্ষণ করবে। তো প্রশ্নটা হচ্ছে যে এই আধানটা কত দূর পর্যন্ত অন্যান্য আধানকে সে আকর্ষণ করতে পারবে। তো এর চারপাশে তো প্রচুর আধান আছে, এখানে একটা এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, প্রচুর আধান আছে। তাহলে কি সে এখানে তার চারিদিকে সমস্ত আধানকে আকর্ষণ করবে? না, মোটেই সে সমস্ত আধানকে আকর্ষণ করতে পারবে না। তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ঠিক আছে, সে তত দূরে আকর্ষণ করতে পারবে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা কী করে দেবো? তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা আমরা এভাবেই দেবো যে কোনো আধানের পরিপার্শ্বস্থ যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকে, সেই অঞ্চলটুকুকে আমরা বলবো তার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? কোনো একটা আধান তার চতুর্দিকে বা তার পরিপার্শ্বস্থ যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণী ক্ষমতা বজায় থাকবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, তো এখন বিষয়টা যে সংজ্ঞাটাকে আমরা এরকম করেও বলতে পারি যে ধরো তাহলে এখানে একটা আমি আধান রাখলাম, তাহলে তার চারিদিকে এই অঞ্চলটুকু হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তাহলে এই অঞ্চলের মধ্যে আমি যদি অন্য একটা আধানকে নিয়ে আসি,
তাহলে এই আধানটা কি হবে, এই আধানের জন্য কোনো একটা বল অনুভব করবে, সেটা হতে পারে আকর্ষণ বল বা বিকর্ষণ বল। কোনো একটা বল তো আকর্ষণ মানে কোনো একটা বল কাজ করবে। তাহলে আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য একটা আধানকে নিয়ে এসেছি, তাহলে কি হবে, এই আধানটা এই আধানের জন্য একটা বল অনুভব করবে। তাহলে এই অঞ্চলের মধ্যে নিয়ে এসেছি তাই জন্য সে বল অনুভব করছে। নিশ্চয়ই যদি আধানটাকে আমি এটার বাইরে নিয়ে আসতাম তাহলে তো সে আকর্ষণ করতে পারতো না। তাহলে ডেফিনেশনটাকে আমরা এরকম করেও বলতে পারি যে কোনো একটা আধানের চতুর্দিকে বা পরিপার্শ্বস্থ যতটা অঞ্চলের মধ্যে আমি অন্য একটি আধানকে রাখলে সেই আধানটা ওই আধানের জন্য একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। সেই অঞ্চলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সংজ্ঞাটাকে দুভাবে বলা যায়। একটা আধানের চতুর্দিকে যতটা অঞ্চলের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকে, বা যতটা অঞ্চলের মধ্যে আরেকটা আধানকে নিয়ে আসলে সেই আধানটা ওই আধানের জন্য একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলবো। ঠিক আছে, তো থিওরিটিক্যালি তাত্ত্বিকগত দিক থেকে থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র কিন্তু অসীম দূরত্ব অবধি বিস্তৃত। ঠিক আছে, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে অসীম দূরত্ব তো অবধি বিস্তৃত হওয়া সম্ভব না। কিছু দূর অঞ্চল চলে যাওয়ার পর তড়িৎ ক্ষেত্রের মানটাকে জিরো ধরা হয়, কিছু দূর চলে যাওয়ার পর তড়িৎ ক্ষেত্রের মান জিরো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা আধান। আধানকে রাখা মাত্র এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার বিষয়টা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা কত দূর অবধি বিস্তৃত, সেটা এত দূর অবধি বিস্তৃত। তড়িৎ ক্ষেত্রটা এখানে আছে না এখানে আছে না কোথায় আছে, তড়িৎ ক্ষেত্রটা কত দূর বিস্তৃত, এই আধানের আকর্ষণী ক্ষমতাটা কত দূর বিস্তৃত, সেটা তাহলে আমাকে জানতে হবে। তাহলে আমাকে একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করব, তাহলে নিশ্চয়ই আমি আরেকটা আধানকে নিয়ে আসবো। ধরা যাক এই হচ্ছে আরেকটা আধান Q0। তাহলে Q0 আধানটাকে আমরা কি করব, এখানে রাখবো আগে। এইখানে রেখে দেখব যে এই আধানটা কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে কি করছে না। যদি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব না করে তাহলে আমরা বলবো যে না, এত দূর অবধি তড়িৎ ক্ষেত্র বিস্তৃত নেই। আর যদি আকর্ষণ করে তাহলে আমরা বলবো যে তাহলে যদি আধানটাকে এখানে রাখি তাহলে অবশ্যই সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে আমাকে তো পরীক্ষা করে দেখতে হবে যে কোথায় তড়িৎ ক্ষেত্রটা আছে, সেটা কত দূর বিস্তৃত, সেটা আমাকে একটা পরীক্ষা করে দেখতে হবে। ঠিক আছে, তো পরীক্ষা করে যে দেখবো আমি, তো তার জন্য একটা আধান আমাকে নিয়ে আসতে হলো। তাহলে এই যে আধানটা আমি এখানে নিয়ে এসে পরীক্ষা করলাম, সেটাকে আমাকে বলছে পরীক্ষক আধান। যে আধান দ্বারা আমি পরীক্ষা করলাম যে তড়িৎ ক্ষেত্রটা কত দূর বিস্তৃত। ঠিক আছে, আর এইখানে যে আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে তাকে আমরা বলবো উৎস আধান। তাহলে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হলো সেটা উৎস আধান, আর যে আধান দ্বারা আমরা পরীক্ষা করলাম কত দূর বিস্তৃত তড়িৎ ক্ষেত্রটা, সেটা হচ্ছে পরীক্ষক আধান। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটুকু। এইবার আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি ব্যাপারটা অলমোস্ট সেম, এখানে খালি একটু পার্থক্য আছে। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে সেই একক ধনাত্মক আধানটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তো ডেফিনেশনটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। ডেফিনেশনটা বলে গেলাম, এবার ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে কোনো একটা তড়িৎ ক্ষেত্র আমাকে আগে উৎপন্ন করতে হবে, তার জন্য যে কোনো একটা আধান নিয়ে আসতে হবে। যে কোনো একটা আধান নিয়ে আসলাম, এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেল। এইবার কি করব, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা যে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হবে। যে কোনো একক ধনাত্মক আধান, দেখো এটা +1 আধান। ঠিক আছে, সেটা হতে পারে 1 ESU হতে পারে,
বা 1 কুলম হতে পারে, আধানের মানটা +1 ইউনিট হবে, ঠিক আছে? সে একক, আমি এককের কথা বলছি না, কিন্তু তার ম্যাগনিটিউডটা +1 হবে। আচ্ছা, এই আধানটা তোমার প্লাস বা মাইনাস তুমি যাই রাখতে পারো, অসুবিধা নেই, কিন্তু এইখানে তুমি যে আধানটা নিয়ে আসছো সেটা তোমাকে +1ই রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, তাহলে এই আধানের জন্য যে বল অনুভব করবে সেই বলটাই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা লিখে নেবে, কোনো তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করবে তাকে ক্ষেত্র প্রাবল্য বলবো। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করবে তাকে ক্ষেত্র প্রাবল্য বলবো। তাহলে এইটা কি হবে, এখন তাহলে এখানে যে বলটা অনুভব করবে সেটা কত? তাহলে আমাদের কুলম্বের সূত্র বলে গেছে 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে? এইবার এখানে তো Q1টা Q, এখানে Q1টা Q ইন্টু Q2টা হচ্ছে একক ধনাত্মক আধান /r², এদের মধ্যেকার ব্যবধানটা হচ্ছে r। তাহলে এই এফটাকেই আমরা ই দিয়ে ডিনোট করব, অতএব E = Q/4πε0r²। এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে ডিনোট করি, করব। এবং তোমরা একটা জিনিস জেনে রাখবে যে অবশ্যই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার কারণ বুঝতেই পারছো, নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এইটা যে বল অনুভব করবে, একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করবে সেইটা ক্ষেত্র প্রাবল্য। তো স্বাভাবিকভাবেই তোমরা জানো বল একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য ক্ষেত্র প্রাবল্য অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। তো এটা তার মান এবং ডিরেকশান বোঝাতে চাইলে মাথায় একটা অ্যারো দিয়ে দেবে, এবং এই হচ্ছে ইউনিট ভেক্টরের এগেনস্টের ডিরেকশান, ঠিক আছে? আর ইউনিট ভেক্টর দ্বারা আমরা তার ডিরেকশানটাকে বোঝাই। এবং ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশানটা এইখানে কোন দিকে হবে, যে দিকে বলের ডিরেকশান সেটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশান, ঠিক আছে? একক ধনাত্মক আধানটা যে বলটা অনুভব করে তাকেই আমরা ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশানটা বলি, যেদিকে বলটা অনুভব করে সেই দিকেই ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশান, এবং সেই দিকেই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশান, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, অত্যন্ত সোজা বিষয়টি। আচ্ছা, এইবার আমরা করব কোনো বিন্দু আধানের জন্য কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। বিন্দু আধানের জন্য কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য। ধরো একটা বিন্দু আধান আছে এবং সেই বিন্দু আধানটা এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে আছে। তাহলে ধরে নাও এখানে একটা বিন্দু আধান আছে, তাহলে বিন্দু আধান থাকা মানেই এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এবং বিন্দু আধানটা কোন মাধ্যমে আছে, এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে আছে, ঠিক আছে? এইবার বলেছে বিন্দু আধানের জন্য কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে বিন্দু আধান আছে, আমি বললাম এইখানটা ক্ষেত্র প্রাবল্য কত হবে, পি বিন্দুতে, যে কোনো একটা বিন্দু পি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা যোগ করব। দূরত্বটা কত, দূরত্বটা হচ্ছে আর। এইবার একটা জিনিস বলছি, সেটা খুবই ভালো করে মাথায় রাখবে, তোমরা মনে রাখার চেষ্টা করবে, যে যখনই আমাকে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে,
সেইখানে আমরা মনে মনে ধরে নেব সেইখানে একটা একক ধনাত্মক আধান আছে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে যে আমরা যেখানে ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি সেইখানে আমাকে মনে মনে ধরে নিতে হবে সেইখানে একটা একক ধনাত্মক আধান আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ধরে নেব এখানে একটা একক ধনাত্মক আধান আছে। মনে মনে ধরে নেব, অরিজিনালি নেই। তাহলে এইটা যে বল অনুভব করবে সেটাই ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এইখানে বের করতে হবে বলেছে এবং যে মাধ্যমে আছে আধানটা সেটা হচ্ছে এপসাইলন। তাহলে ই ইজুকাল টু কত হবে ক্ষেত্র প্রাবল্যটা, সেটা হচ্ছে 1/4 এপসাইলন। এবং এইটা যে বলটা অনুভব করবে সেটা কত, সেটা হচ্ছে কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি এপসাইলন হবে, এপসাইলন মাধ্যম, শূন্য মাধ্যম তো বলিনি, এপসাইলন মাধ্যমে আছে। তাহলে এটা তোমার এটা তাহলে আচ্ছা, এখানে 1টা লেখা আর না লেখা সমান, তাহলে এটা 1টা মিটিয়ে দিলাম। তাহলে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা এরকম করে লিখতে পারি, এপসাইলনটাকে 1/4 কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আগের দিন বলেছিলাম কে মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। তাহলে শূন্য স্থানে কেটা তো 1 হয়ে যাবে শূন্য স্থানে বা বাই মাধ্যমে, তখন ইটা দাঁড়াবে 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। কোনো একটা স্থানে বিন্দু আধান আছে, তার জন্য যে কোনো স্থানে, সেটা আমি পি বিন্দুতে বার করেছি, তুমি যে কোনো জায়গায় তুমি এই ফর্মুলা ইউজ করে যে কোনো জায়গায় ক্ষেত্র প্রাবল্য বার করতে পারবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এটা তো এসআইতে করলাম, সিজিএসে করলে জাস্ট এই টার্মটা অ্যাবসেন্ট থাকবে। সিজিএসে করলে কী হতো, ই ইজিক্যাল টু দাঁড়াতো কিউ বাই আর স্কোয়ার, এই টার্মটা হতো না, এটা তোমরা জানো এসআইয়ের জন্য আসে। তাহলে আমরা কি পেলাম, ই ইজিক্যাল টু কিউ বাই আর স্কোয়ার। এখানেই আমি একটু ছোট্ট করে দিই। আচ্ছা, তাহলে এটা তোমরা বোঝা গেল বিন্দু। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এইবার মনে করো ক্ষেত্র প্রাবল্য বার করার সময় আমি কি করতাম, আমি করলাম যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে। এইবার মনে করো আমি একক ধনাত্মক আধান নিয়ে আসলাম না, আমি তার জায়গায় যে কোনো পরিমাণ আধান নিয়ে আসলাম, সেটা হতে পারে 5, 6, 7, 8, 20, 25, যে কোনো আধান আমি নিয়ে আসলাম। তাহলে কি হবে বিষয়টা, আধান রাখা মাত্র এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ধরে নিলাম আমি Q0 পরিমাণকে নিয়ে আসলাম আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে এই বলটা কত অনুভব করবে, এই চার্জটা কত বল অনুভব করবে, সেটা হচ্ছে F ইজুকাল টু Q0 বাই আর স্কোয়ার। এসআইতে আমি কি পেয়েছিলাম, এসআইতে পেয়েছিলাম তাহলে এই টোটাল জিনিসটা ই এখনই করা আছে এখানে, Q0 ইন্টু ই। তাহলে আমরা সেটা কত পেলাম, Q0 ইন্টু ই পেলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা কি পেলাম, আমরা এটা পেলাম যে তড়িৎ বল ইজ ইকুয়াল টু আধান গুণ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ আধান গুণ তড়িৎ ক্ষেত্র, এইটা আমরা পেলাম। অর্থাৎ এটা আমরা কি পেলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে কোনো একটা আধানকে যখনই আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, সেইটা কত বল অনুভব করবে, সেইটা একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে আধান গুণ তড়িৎ ক্ষেত্র। যখনই আমি যে কোনো পরিমাণ আধানকে যখনই আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, সে বল অনুভব করবে আধান গুণ তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা এখান থেকে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে ই মানে হচ্ছে 1 নম্বর
উৎস আধান বাই আর স্কোয়ার, যদি আমি উৎস আধান দিয়ে লিখতে চাই এই যে এটা। আর 2 নম্বর এখান থেকে ই কি পেলাম, এফ বাই কিউ জিরো। তাহলে এখান থেকে আমরা পেলাম ই মানে হচ্ছে এফ বাই কিউ জিরোটা হচ্ছে পরীক্ষক আধান। তাহলে ই এর আমরা দুটো রাশিমালা পেলাম, একটা হচ্ছে উৎস আধান বাই আর স্কোয়ার, একটা হচ্ছে এফ বাই পরীক্ষক আধান। তো তোমরা কিন্তু যখন ইউজ করবে ফর্মুলাটা তখন দেখে নেবে উৎস আধান আর পরীক্ষক আধান যেন তোমরা গন্ডগোল না করো, ঠিক আছে। আচ্ছা, এইটাকেই যে বলটা অনুভব করবে সেটা তো একটা ভেক্টর আছে, তাহলে ভেক্টর দিয়ে লিখতে গেলে এখানে আমরা একটা অ্যারো দিয়ে দেবো, এফ ইজিক্যাল টু কিউ জিরো ইন্টু এইচ, কারণ আধানটা হচ্ছে স্কেলার রাশি তোমরা জানো। আচ্ছা, এইবার আমরা করব তড়িৎ ক্ষেত্রের 3টে জিনিস, একক, মাত্রা এবং তার একক দ্বয়ের মধ্যে সম্পর্ক, যেটা তোমরা জানো এইচএসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে একক এবং মাত্রা কি। এইটা দিয়ে কিন্তু এইচএসে বহুবার অবজেক্টিভ কোশ্চেন আসে এবং প্রত্যেকবার এর আগে এসছে, বহুবার এসছে এবং তোমাদের বেলাতেও আসবে, ভবিষ্যতেও আসবে। অবজেক্টিভ কোশ্চেন কিন্তু এখান থেকে হামেশাই দিয়ে দেয় যে একক মাত্রা বিভিন্ন টার্মে, ঠিক আছে। তো সেইটা তোমাদের জানা দরকার। তাহলে এখান থেকে আমরা করি এফ ই এর মাত্রা মানে হচ্ছে এফ এর মাত্রা বাই আধানের মাত্রা, আধানের মাত্রা কিউ জিরোর মাত্রা। তাহলে এফ এর মাত্রা তো আমরা ছোটোবেলা থেকে জানি এম এল টি মাইনাস 2 ডিভাইডেড বাই আধান মানে আই টি। তাহলে এটা করলে যা হবে অর্থাৎ এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাত্রা। এবং মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তোমরা ছোটোবেলা থেকে জানো। একক কি হবে, একক বলের একক বাই আধানের একক, ঠিক আছে, বলের একক বাই আধানের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে তো একক হবে সিজিএস, এটা এসআই। সিজিএসে কী হবে, তড়িৎ ক্ষেত্রের একক বলের একক বাই আধানের একক। বলের একক তো ডাইন, তোমরা জানো সিজিএসে ডাইন বাই ইএসইউ হবে, আধানের একক ডিএসইউ। আর তো এসআইতে কী হবে, আধানের বলের একক বাই আধানের একক নিউটন পার কুলম, ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে সম্পর্ক তোমাদের জেনে রাখা দরকার। সম্পর্কটা আমি এখানে করি। এক নিউটন পার কুলম মানে তোমরা জানো 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসি। অতএব এটাই সম্পর্ক, যা হবে তাই। 1 × 3 × 10⁻⁻⁴ ডাইন পার ইএসি, ঠিক আছে। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তোমরা ভালো করে একটু দেখে নাও, পারলে নোট করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আহিত কোনো পরিবাহীর নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটাও পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, বহুবার এসছে এর আগে। আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তাহলে আহিত পরিবাহী বলে দিয়েছে মানে তুমি যে কোনো একটা পরিবাহী নেবে সেটা আহিত হতে হবে, মানে চার্জ কন্ডাক্টর নিতে হবে তোমাকে। তাহলে ধরলাম আমি একটা গোলাকার পরিবাহী নিলাম, আর ব্যাসার্ধের একটা গোলাকার পরিবাহী, ও এটা তার রেডিয়াস ধরো আর। আহিত পরিবাহী, এবার এখানে পরিবাহীর শেপ বলে দেয়নি কীরকম পরিবাহী হতে হবে। আমি গোলাকার পরিবাহী নিলাম, দেখি কি হয়। যার সেন্টার হচ্ছে ও, রেডিয়াস হচ্ছে আর,
এবং এটা আহিত পরিবাহী বলেছে, মানে এর মধ্যে ধরে নাও প্লাস কিউ পরিমাণ আধান আছে, আহিত পরিবাহী। এর নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে নিকটস্থ বিন্দু মানে ধরলাম এর নিকটস্থ বিন্দু মানে খুবই কাছে একটা বিন্দু নিলাম পি, এবং এইখানে তার ক্ষেত্র প্রাবল্যটা বার করতে হবে। তো এটা, এবং এটা তোমাদের জেনে রাখা দরকার যে এই গোলাকার পরিবাহীটা এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে আছে, ঠিক আছে। এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে একটা আহিত পরিবাহী নিয়েছি, হ্যাঁ, যেটা গোলাকার পরিবাহী, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং যার মধ্যে প্লাস কিউ পরিমাণ আধান আমি রেখেছি। তাহলে বলেছে যে এই আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে, ধরলাম অত্যন্ত কাছে পি বিন্দু, এইখানে তড়িৎ ক্ষেত্রের মান বের করতে হবে। তাহলে আমি কি করব? আচ্ছা, তো এইখানে তোমাদের আমি একটা কনসেপশন বলে দিতে চাই। এটা প্রমাণ করা যায় বা এটা ধরে নেওয়া হয় যে আহিত পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে আমাকে ধরে নিতে হবে তার সমস্ত আধান পরিবাহীর কেন্দ্রে সঞ্চিত আছে, ঠিক আছে। তোমরা জানো প্রথম অধ্যায়ে পড়েছো যে আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, হ্যাঁ। তো এইখানে তোমরা একটা জিনিস জেনে রাখবে, এটা প্রমাণ করা যায়, যেটা তোমাদের উঁচু ক্লাসে আছে, যে যখনই আমরা একটা পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে, বাইরে, পরিবাহীর মধ্যে না, পরিবাহীর বাইরে যে কোনো জায়গায় আমি তার ক্ষেত্র প্রাবল্য বা বিভব যাই বলো না কেন, আমরা যদি বার করতে চাই, তাহলে আমরা ধরে নিই তার সমস্ত আধান কেন্দ্রে সঞ্চিত আছে। অর্থাৎ আমরা ধরে নেব যে এর এই প্লাস কিউ আধানটা কেন্দ্রে আছে, তাহলে আমাদের বার করতে সুবিধা হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে ক্ষেত্র প্রাবল্য বলেছে এখানে বার করতে হবে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত বার করতে হবে? তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই, সেটা কত হবে? সেটা হবে আমরা এক্ষুনি বললাম ফর্মুলা কি হয়, 1/4 এপসাইলন নট। এইবার হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, তাহলে কিউ তো এখানে প্লাস কিউ আধান দেওয়া আছে, ডিভাইডেড বাই হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্সটা। আচ্ছা, এক্ষুনি বললাম যে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে সেখানে একটা একক ধনাত্মক আধান ধরে নিতে হবে, আছে। তাহলে এখানে প্লাস কিউ আধান আছে, আর এখানে একক ধনাত্মক আধান, মানে ইন্টু 1 করে দিলাম, মনে মনে আছে ধরে নেবো। তাহলে ইন্টু 1 করা না করা সমান, তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি। এবং এদের মধ্যে যে দূরত্বটা, এবার এদের মধ্যে দূরত্বটা আমি আরই ধরবো, এই কারণেই ধরবো এটা অত্যন্ত কাছে আছে, ঠিক আছে, মানে ব্যাসার্ধ অপেক্ষা সামান্য দূরে আছে। তাহলে এটা অলমোস্ট ইকুয়াল টু আর আমি ধরে নেব, তাহলে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, কিউ বাই আর স্কোয়ার 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। এবার তোমরা জানো আধানের তলমাত্রিক ঘনত্ব, প্রথম অধ্যায়ে পড়েছো, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, দ্যাট ইজ কিউ বাই এ। অর্থাৎ কোনো আহিত পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো আহিত পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করব। তো এখানে তো এটা গোলাকার পরিবাহী আছে, তাই জন্য ক্ষেত্রফলটা 4 আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কিউবের জায়গায় কি বসাতে পারি? কিউবের জায়গায় বজ্রগণন করলে 4 আর স্কোয়ার সিগমা বসাতেই পারি। এই মানটা আমি এখানে বসিয়ে দেবো, 4 আর স্কোয়ার সিগমা ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর স্কোয়ার। 4 আর স্কোয়ার ক্যান্সেল, থাকলো হচ্ছে সিগমা। আচ্ছা, এখানে আমি শূন্য মাধ্যম ধরিনি, এটা এপসাইলন মাধ্যমে আছে, তাই জন্য ওটা এপসাইলন হবে। এবং আমি যদি এপসাইলনকে যদি এপসাইলন নট দিয়ে লিখতে চাই, এটাও এখানে এপসাইলন হবে। শূন্য মাধ্যম যে কোনো মাধ্যমেই থাকতে পারে, তো শূন্য মাধ্যম তো আমি ধরিনি, আমি অন্য যে কোনো মাধ্যম ধরেছি। সিগমা বাই এপসাইলনের জায়গায় কে এপসাইলন নট। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা দাঁড়ালো এইটা, ক্ষেত্র প্রাবল্যের মানটা। অর্থাৎ কি দাঁড়ালো? যে আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য দাঁড়ালো ই ইজুকাল টু সিগমা বাই কে এপসাইলন নট, আধানের তলমাত্রিক ঘনত্ব ডিভাইডেড বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। অর্থাৎ আহিত কোনো পরিবাহীর নিকট বিন্দুতে ই দাঁড়ালো
1/k এপসাইলন নট ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব। এই যে সম্পর্কটা, এটাকেই আমরা একটা নতুন সম্পর্ক নাম দিয়েছি। এটা হচ্ছে একটা উপপাদ্য, যেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। এটাকে আমরা বলি কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করে কুলম্বের সূত্র লিখে দিও না। পরীক্ষার সময় কুলম্বের উপপাদ্য বিবৃত করো, ব্যাখ্যা করো লেখে, তো এইটা লিখতে হবে কুলম্বের উপপাদ্য। প্রথমে যেটা পড়িয়েছিলাম সেটা কুলম্বের সূত্র, এটা কিন্তু কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, এটা ভুল করবে না তোমরা। কুলম্বের উপপাদ্যটা কি হলো? ই ইজ ইকুয়াল টু 1/k এপসাইলন নট ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু রেডিয়াসটা নেই, এই রাশিমালার মধ্যে কোনো কিন্তু রেডিয়াস নেই, মানে গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ নেই। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ যেহেতু নেই, তাহলে আমরা এটা কনক্লুড করতে পারি যে এই ফর্মুলাটা বা এই পদ্ধতিটা শুধুমাত্র গোলাকার পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য এমনটা নয়, এটা যে কোনো শেপের পরিবাহীর ক্ষেত্রেই প্রযোজ্য। এটা হতে পারে আয়তাকার পরিবাহী, ত্রিভুজাকার পরিবাহী বা অন্যান্য যে কোনো শেপের পরিবাহীর ক্ষেত্রেই এই ফর্মুলাটা প্রযোজ্য। অর্থাৎ যে কোনো শেপের পরিবাহীর ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি যে তার নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হবে সেটা 1/k এপসাইলন নট মাল্টিপ্লাইড বাই আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো তোমরা একবার ভালো করে দেখে নাও, পারলে এক খাতায় নোট করে নাও, কারণ যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমরা যদি টিভিতে ক্লাসটা ফলো করো ডেইলি, তাহলে তোমরা অবশ্যই উপকার পাবে। এবং তোমাদেরকে কিন্তু খাতা, পেন এবং বই সঙ্গে নিয়ে বসতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে নোট করবে, নোটটা করে রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। তো তোমরা একবার দেখে নাও। আচ্ছা, আশা করি তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। দেখো, তড়িৎ বলরেখা কি, এর কনসেপ্টটা কি, সেটা জানার আগে আমাদের নিজেদেরকে কিছু প্রশ্ন আমাদেরকে জানতে হবে যে আমরা তো মানে তড়িৎ বলরেখার দরকারটা কী ছিল। কারণ আমরা সবাই জানি যে তড়িৎ বলরেখা কাল্পনিক বলরেখা। ফ্যারাডে কিছু কাল্পনিক বলরেখার আশ্রয় নিয়েছিলেন এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে বোঝানোর জন্য। তো যে জিনিস কাল্পনিক তার কেন এত দরকার পড়লো, যার কোনো বাস্তবে রিয়েলিটিতে যার কোনো এক্সিস্টেন্সই নেই, তো সেইটা ফিজিক্সে কেন এতটা ইম্পর্ট্যান্ট সেইটা আমাদের আগে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা তো এইটা তো আমরা জানি যে কোনো একটা আধান রাখলাম, তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা একক ধনাত্মক আধান রাখি, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্ব ল সেটা কত ফোর্স অনুভব করবে? এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 1/r²। এই এফটাই এখানে ই বলে আমরা লিখে দেবো। এই এফটাই হচ্ছে ই, মানে ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্যের মানটা কি দাঁড়ালো? 1/4 পাই এপসাইলন কিউ/r²। এটা তো আমরা জানি। তাহলে বিষয়টা হচ্ছে যে এর মধ্যে তো মাত্র একটা আধান নেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এর মধ্যে অজস্র আধান আছে, কোটি কোটি আধান আছে। কোটি কোটি যদি আধান থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কোটি কোটি মান আছে এবং তাদের ডিরেকশানও আছে। এবং তোমরা জানো যে প্রত্যেকের মান আর অভিমুখ আবার আলাদা। তাহলে মান তো আমরা পেয়ে গেলাম, এটা তো ক্ষেত্র প্রাবল্যের মান আমরা জানি। মান দুটো আধানের ক্ষেত্রে বা একাধিক আধানের ক্ষেত্রে মানটা সমান হতেও পারে। তার কারণ এইখানে একটা বিন্দু আধান আছে,
যার ডিস্টেন্স হচ্ছে আর, এইখানে আমি আরেকটা বিন্দু আধান নিলাম যার ডিস্টেন্স হচ্ছে আর, দুজনেরই আর সমান, এই আরটা সমান, তাহলে ক্ষেত্র প্রাবল্য দুজনের সমান হতে পারে, কিন্তু অভিমুখ কি, অভিমুখ কি কেমন করে সমান হবে, বা অভিমুখ কিভাবে আমরা ডিনোটটা করব, অভিমুখ কী হবে, ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনের অভিমুখ কী হবে। তাহলে এখন যদি তোমরা জিজ্ঞাসা করো যে অভিমুখ বলতে আমরা কি বোঝাচ্ছি, সেইটা আমরা কি লিখবো, সেইটা হচ্ছে একটা বিষয়, অভিমুখটা আমরা কি বোঝাচ্ছি। তাহলে আমি যদি তোমাদের বলি কোনো তড়িৎ ক্ষেত্রে, দেখো আমি অ্যারো দিয়ে লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে, কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে রাখি, বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে রাখি, তাহলে সে একটা বল অনুভব করবে। কোনো তড়িৎ ক্ষেত্রে আমি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে রেখেছি, তাহলে সে একটা বল অনুভব করবে। বল অনুভব করার পর সে একটা নির্দিষ্ট অভিমুখে চলতে শুরু করবে। নির্দিষ্ট অভিমুখে চলতে শুরু করবে। কোন দিকে চলবে, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে যখনই আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, সে একটা বল অনুভব করবে, এবং বলটা অনুভব করার পর সে কোন দিকে চলতে শুরু করবে সেটা ডিটারমাইন করে দেবে আমাদের তড়িৎ বলরেখা, যেটা একটা ইমাজিনারি রেখা, কাল্পনিক রেখা, কিন্তু সেটাই আমাদের সাহায্য করবে যে আধানটা বল অনুভব করার পর কোন দিকে চলবে, এইটা আমাদের জানান দেবে তড়িৎ বলরেখা। ঠিক আছে, তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। এখানে একটা আধান দিলাম, এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। ধরো এইখানে একটা বিন্দু আধান আছে, আমি এটাকে যুক্ত করলাম, একটা বলরেখা আমি টানলাম। বলরেখা টানার পর এর যে কোনো বিন্দু আমি কল্পনা করলাম, ধরো এই বিন্দুটা, এখান থেকে আমি স্পর্শক টানছি। স্পর্শক মানে লম্ব, তোমরা জানো ট্যানজেন্ট। ট্যানজেন্ট যদি আমরা টানি, যে কোনো বিন্দুতে আমি ট্যানজেন্ট টানতে পারি, তাহলে এই যে ট্যানজেন্টটা টানলাম এই দিকেই আধানটা গতিপ্রাপ্ত হবে, অর্থাৎ এই অভিমুখে আধানটি চলতে থাকবে। তাহলে কি হলো, তাহলে এইটা কিন্তু ছিল আমাদের একটা কাল্পনিক রেখা। এই যে যেটা আমরা আঁকলাম এইটা ছিল একটা কাল্পনিক রেখা, যেটা বলরেখা। তাহলে তুমি বলবে যে এইটা কাল্পনিক রেখা, তাহলে এইটা আঁকার কি দরকার ছিল। তাহলে এইটা যদি না আমরা ড্রয়িং করতাম, তাহলে কিন্তু আমরা এই তার ট্যানজেন্টটা কিন্তু আঁকতে পারতাম না। আমাকে কাল্পনিক বলরেখাটা আঁকতেই হবে, তার সাহায্য নিতেই হবে ট্যানজেন্টটা আঁকার জন্য। ঠিক আছে, ধরো এইখানে আরেকটা আধান আছে, তাহলে এই হচ্ছে একটা কাল্পনিক বলরেখা, তাহলে এই দিকে হবে তার ট্যানজেন্ট। ধরো এইখানে একটা আধান আছে, এইখানে ধরো আধান আছে একটা, তাহলে ট্যানজেন্ট তার এই দিকে হবে, এবং এইটা হচ্ছে কাল্পনিক বলরেখাগুলো। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে যে কোন দিকে হবে, ট্যানজেন্টটা খালি ওই দিকেই কেন হবে, এই দিকে কেন হবে না। সেইটা আমি তোমাদের পরের অধ্যায় যখন পড়াবো ম্যাগনেটিক ফিল্ড, তখন কিন্তু আমরা বিষয়টা আলোচনা করব। তাহলে তোমরা জিনিসটা কিন্তু খুবই সোজা। জিনিসটা কি হলো, তাহলে এই যে কাল্পনিক বলরেখাটা সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা। হ্যাঁ, তাহলে তোমাদের যদি বলি যে তড়িৎ বলরেখা কাকে বলবো, তাহলে তোমরা কি বলবে, তোমরা বলবে যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা একক বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখি, তাহলে সেই আধানটি, একক ধনাত্মক আধানটি বা বিচ্ছিন্ন ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে এবং সেই বলের দরুন সে যেদিকে গতিপ্রাপ্ত হবে সেইটা হচ্ছে তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর। হ্যাঁ, অর্থাৎ যেদিকে যাবে সেটা হচ্ছে তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তড়িৎ বলরেখা। এরপর ধর্ম তোমাদের জানতে হবে, তড়িৎ বলরেখার ধর্ম, যেটা তো 3 নম্বরে কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়।
হ্যাঁ, তো 4 থেকে 5টা লিখলেই হবে। আমি তোমাদের 4-5টা জানলেই হবে। আমি তোমাদের 4-5টা বলে দিচ্ছি, সেটা একটু তোমরা নোট করে রাখতে পারো বা লিখে নিতে পারো, বই থেকেও পড়তে পারো। হ্যাঁ, তো এখানে ধর্মটা তোমাদের জানতে হবে যে তড়িৎ বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে গিয়ে শুরু হয়। 2 নম্বর তো লিখবে তোমরা যে কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না, যা থাকবে বাইরে। বলরেখা পরিবাহীর বাইরে থাকবে। পরিবাহীর বাইরে অবস্থান করবে। 3 নম্বর তোমরা বলবে যে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কেন? ধরা যাক এখানে একটা আধান আছে, এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে এখান থেকে দুটো বলরেখা বেরাচ্ছে, এই একটা বলরেখা, এই একটা বলরেখা, তারা পরস্পরকে ছেদ করলো এখানে। তাহলে তোমাকে যদি বলি আমি এই পয়েন্টে এই যে বলরেখাটা আছে, এই বলরেখাটা, তার জন্য একটা ট্যানজেন্ট টানো, তুমি টানবে এই দিকে অবিলম্ব। আবার তোমাকে যদি বলি এই পয়েন্টে এই যে বলরেখাটা আছে, এই বলরেখাটা, তার জন্য একটা ট্যানজেন্ট টানো, তুমি টানবে এইদিকে। তাহলে এখানে যদি একটা আধান থাকে, এখানে ধরো যে কোনো একটা আধান আছে, তাহলে একটা আধানের তো দুদিকে গতিপথ হতে পারে না। একটা আধান তার গতির অভিমুখ দুদিকে হতে পারে না, তার জন্য দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। 4 নম্বর লিখতে পারো যে পরিবাহীকে সবসময় লম্বভাবে টাচ করে। পরিবাহীকে বলরেখা লম্বভাবে টাচ করে। 5 নম্বর লিখতে পারো যে বলরেখা সবসময় টান করা স্থিতিস্থাপক সুতোর দৈর্ঘ্যের মতো আচরণ করে। টান করা স্থিতিস্থাপক সুতোর দৈর্ঘ্যের মতো আচরণ করে। তো এই 4-5টা পয়েন্ট তোমরা যদি লিখে দাও, তাহলে তোমরা 3-এ 3 পাবে, অসুবিধা কিছু নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেইটা হচ্ছে তড়িৎ বলরেখার কিছু মানচিত্র আঁকব। তড়িৎ বলরেখার কিছু মানচিত্র আমাদের আঁকতে হবে। দেখো, এখানে মানচিত্র মাঝে মধ্যে 2 নম্বরে কোশ্চেন ছবি আঁকতে দিয়ে দেয়, ঠিক আছে? 2 নম্বরে কোশ্চেন মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়, ছবি আঁকতে দেয়। তোমাকে এরকম বলতে পারে যে একটা ধনাত্মক আধান আছে, একটা ঋণাত্মক আধান আছে, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান, এদের বলরেখার ছবি আঁকো। তাহলে তুমি কি আঁকবে? তোমরা জানো বলরেখা পজিটিভ থেকে যাবে, নেগেটিভে গিয়ে শেষ হবে, তাহলে এরকম করে আঁকতে পারো। বলরেখা আঁকার সময় অবশ্যই অ্যারো দেবে সবসময়, পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে শেষ হবে। এদিক দিয়ে বার করে দাও, এই দিক দিয়ে প্রবেশ করবে, নেগেটিভে প্রবেশ করবে, ঠিক আছে? এই হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, এদের বলরেখার ছবি। 2 নম্বর যদি দিতে পারে যে দুটোই ধরো সেম আধান আছে, দুটোই পজিটিভ আধান আছে, এখানেও একটা প্লাস আধান, এখানেও একটা প্লাস আধান আছে, তাহলে বলরেখার ছবি কীরকম হবে? তাহলে তোমরা জানো পজিটিভ থেকে বেরিয়ে ঋণাত্মকে শেষ হয়, তাহলে পজিটিভ থেকে বের করো, কিন্তু এখানে তো ঋণাত্মক আধান নেই, তাহলে কোথায় যাবে? এখানে তো ঋণাত্মক আধান নেই, কোথায় যাবে? কোথায় যাবে তুমি জানো, ঋণাত্মক আধানে যাবে। তো ঋণাত্মক আধান কোথায় আছে তুমি তো জানো না, তাহলে তোমার মিলিত হওয়ার মানে কোথায় যাবে সেই চিন্তা করার দরকার নেই, তুমি এখান থেকে বার করে দাও, পজিটিভ থেকে বের করে দাও। এদিকেও তাই, এখানেও পজিটিভ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, বুঝতেই পারছো মাঝখানে কোনো ইয়ে নেই, মাঝখানে ক্ষেত্র প্রাবল্য 0 হয় এই সমস্ত জায়গাটা, মাঝখানে ক্ষেত্র প্রাবল্য 0 হয়, মানে এই আধানের জন্য যা প্রাবল্য, এই আধানের জন্য প্রাবল্য এই পয়েন্টে 0 হয়।
ঠিক আছে, এইটাকে উদাসীন অঞ্চল বলে, মাঝখানে যেখানে কোনো ক্ষেত্র প্রাবল্য নেই তাকে উদাসীন অঞ্চল বলে। ঠিক আছে, তাহলে দুটো সমজাতীয় আধানের জন্য বলরেখার ছবি দেখালাম, দুটো বিপরীত আধানের জন্য বলরেখা দেখালাম। এবার যদি মনে করো যে শুধুমাত্র একটা আধান দেওয়া আছে, বিচ্ছিন্ন আধান, ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক আধান দেওয়া আছে, একটাই আধান দেওয়া আছে, তাহলে বলরেখার ছবি কীরকম হবে? তুমি তো জানো পজিটিভ আধান থেকে বেরিয়ে যাবে, তাহলে পজিটিভ আধান থেকে বের করে দাও। ঋণাত্মকে গিয়ে মিলিত হবে, কিন্তু ঋণাত্মক তো কোথায় আছে তুমি জানো না, তাই জন্য তুমি শুধু বের করে দাও, কোথায় যাবে সেটা দরকার নেই জানা। আচ্ছা, 4 নম্বর, যদি শুধুমাত্র একটা ঋণাত্মক আধান দেওয়া থাকে তাহলে কি হবে? তোমরা জানো ঋণাত্মক আধানে বলরেখা এসে মিলিত হয়, অ্যারোর ডিরেকশনটা ঠিক মতো দেবে। ব্যাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার বলরেখার মানচিত্র। তোমরা একবার দেখে নাও, আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমি মিটিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমরা যেটা করব, সেইটা হচ্ছে যে বলরেখার সাহায্যে ক্ষেত্র প্রাবল্য, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কনসেপশন, এইটা একটু ভালো করে বুঝবে। বলরেখার সাহায্যে ক্ষেত্র প্রাবল্য, এই জিনিসটা একটু ভালো করে বুঝবে, তাহলে কিন্তু তোমাদের এই কনসেপশনটা পরবর্তীকালে কাজে লাগবে। পরের দিন যখন আমরা পড়াবো, ইলেকট্রিক ফ্লাক্স পড়াবো, সেখানে কিন্তু তোমাদের কাজে লাগবে আজকের এই কনসেপশনটা। ঠিক আছে, বলরেখার সাহায্যে ক্ষেত্র প্রাবল্য কি বলেছে এখানে বিষয়টা? এখানে বলেছে যে ধরা যাক এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধান আছে কোন স্থানে? এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন স্থানে। শূন্য মাধ্যমও থাকতে পারে, সেক্ষেত্রে তড়িৎ ভেদ্যতা এপসাইলন 0 হবে, কিন্তু আমি তো এখানে যে কোনো মাধ্যম নিয়েছি, তার জন্য তড়িৎ ভেদ্যতা এপসাইলন। ঠিক আছে, তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলে গেছেন যে কিউ পরিমাণ আধান যখন এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে থাকে, সেখান থেকে কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হয়, কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হয়। বা বলরেখা অতিক্রম করে, বলরেখা নির্গত হয়। ঠিক আছে, কিউ আধান থেকে কিউ একটা আধান, সেটা যখন এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন স্থানে আছে, তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলে গেছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে ওই আধান থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হয়। তো এবার আমি কি করব, একে ঘিরে একটা বৃত্ত কল্পনা করব, যার ব্যাসার্ধ হচ্ছে আর, মানে গোলক আর কি, গোলক কল্পনা করেছি। তাহলে এইখান থেকে তো কি, এইখান থেকে তো লম্বভাবে বলরেখা বেরোচ্ছে, একে এরকম করে বলরেখা বেরোচ্ছে। কটা বলরেখা বেরোবে সেটাও বলে গেছে যে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা বেরোবে। তাহলে একে আমি সেন্টার করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম। তাহলে আর ব্যাসার্ধের যদি গোলক কল্পনা করি, তাহলে আমাকে একটা জিনিস তোমরা বলো তো, যে এইখান থেকে নির্গত বলরেখার যে সংখ্যা, সেটাই তোমার এই গোলকের সমগ্র তল থেকে মানে বলরেখার সংখ্যা। মানে এই আধানটাকে সেন্টার করে আমি একটা গোলক কল্পনা করেছি আর ব্যাসার্ধের, তাহলে গোলকের সমগ্র তল থেকেও তো নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন হবে, তাই না? কিউ আধান থেকে যদি এই সংখ্যক বলরেখা বেরায়, তাহলে আমি তাকে সেন্টার করে একটা গোলক কল্পনা করলাম, তাহলে গোলকের সমগ্র তল থেকেও মানে অবিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার।
তাহলে 4πr² থেকে ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে Q/ε, অর্থাৎ একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা সেটা হচ্ছে দেখো Q/4πr²ε, ঠিক আছে। তো এইটাকেই যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি পেয়ে গেলাম, Q/4πεr²। দেখো তো এই রাশিমালাটা কিসের সঙ্গে মিল আছে? এই রাশিমালাটা তোমরা মিল পাচ্ছ না তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে, একদমই তাই। তার মানে এটাই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। অর্থাৎ যেটা তোমাকে বললাম, বলরেখার সাহায্যে ক্ষেত্র প্রাবল্যের একটা অদ্ভুত ডেফিনেশন আমরা পাই যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, যে একক ক্ষেত্রফল থেকে যে কটা বলরেখা বেরাবে কোনো পরিবাহীর বা কোনো আধানের চারিদিকে যদি আমরা একটা পরিবাহী কল্পনা করি, গোলক কল্পনা করি, তাহলে সেই একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা সেটাই হবে তার ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার যে সংখ্যা সেটা তোমার ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমান, ঠিক আছে। তোমরা জিনিসটা ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখন তাহলে দুটো নিউমেরিক্যালস করব। আজকে আমরা ক্ষেত্র প্রাবল্য পড়লাম, ক্ষেত্র প্রাবল্য দিয়ে আমরা একটা অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপশনটা আরও ক্লিয়ার হবে। কি বলেছে, একটা -20 ইউনিট আধান বায়ুতে একটি +80 ইউনিট আধান থেকে 50 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে। এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে? তাহলে আমরা আগে একটু ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, একটা 20 ইউনিট ধনাত্মক আধান, তাহলে এটা ধরে নাও এ, এটা বি। তাহলে একটা -20 ইউনিট আধান বায়ুতে 80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এখানে ধরে নাও +80 ইউনিট আছে, এখানে ধরে নাও -20 ইউনিট আছে। তাহলে এদের মধ্যে ব্যবধান বলে দিয়েছে 50 সেন্টিমিটার। বলেছে এদের সংযোজক সরলরেখার কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে, ঠিক আছে। তো ক্ষেত্র প্রাবল্য 0 হবে মানে ধরে নিলাম আমি এখানে ক্ষেত্র প্রাবল্য 0 হবে, এদের মধ্যবর্তী কোথাও স্থানে ক্ষেত্র প্রাবল্য 0 হবে। তাহলে কেমন করে তুমি বুঝতে পারবে যে এখানে ক্ষেত্র প্রাবল্য 0 আদৌ হবে কি হবে না, বা কোথায় হবে? দেখো, আমি আজকেই পড়ালাম যে যেখানেই আমাকে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে সেখানেই আমি ধরে নেব একটা একক ধনাত্মক আধান ওখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি মনে মনে একটা +1 আধান এখানে যদি ধরে নিই, তাহলে দেখো এটা তো এইখানকার +80 আধান এই এক আধানকে এই দিকে বিকর্ষণ করবে, মানে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশানটা হবে এপি বরাবর, এই দিক বরাবর, ডান দিক বরাবর। আবার এইটা এখানে -Q আধান আছে, -20 আধান আছে, সেটাও কিন্তু এই +1 আধানকে নিজের দিকে আকর্ষণ করবে, মানে এটারও ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন হচ্ছে ডান দিক বরাবর। তাহলে ডান দিক বরাবর দুটো ক্ষেত্র প্রাবল্যই যদি একই ডিরেকশানে হয় তাহলে লব্ধি প্রাবল্য কোনোদিনই 0 হতে পারবে না। তাহলে এখানে পিটা হবে না, মানে এইখানে মিডিলে তো কোথাও ক্ষেত্র প্রাবল্য 0 হচ্ছে না। ধরো সংযোজক সরলরেখাটাকে একটু বাড়িয়ে দাও, ধরা যাক পিতে তাহলে হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে আমি একটা +1 আধান রাখবো, হ্যাঁ। তাহলে দেখো এ পিকে বিকর্ষণ করছে ওই দিক বরাবর E1 এর ডিরেকশানটা, আবার বি মানে এখানে যে -20 আধান আছে সেটা +1কে নিজের দিকে টানছে এই দিক বরাবর। তাহলে উল্টো দিকে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে, আর উল্টো দিকে যদি ক্ষেত্র প্রাবল্য হয় তাহলে কোথাও না কোথাও ধরলাম এইখানে ক্ষেত্র প্রাবল্য 0 হবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে, তাহলে ধরে নাও এইটা হচ্ছে x, তাহলে এখানে -20 আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য আমি আর লিখছি না, E1 = 20/x²। সিজিএসে করলে ডিরেকশানটা লিখে দেবে এপি বরাবর বা বিপি PA বরাবর, ঠিক আছে। E2টা হচ্ছে এই দিক বরাবর হবে 80/50 + x², কারণ 80 এখানে আছে আর ডিস্টেন্সটা হচ্ছে 50 + x তার হোল²। তাহলে এখানে ডিরেকশানটা হবে এপি বরাবর, ঠিক আছে। লব্ধি প্রাবল্য 0 বলেছে, মানে 20/x² = 80/50 + x², ঠিক আছে। এই সমীকরণ তোমরা সমাধান করবে, সেইখানে একটা তোমরা দ্বিঘাত সমীকরণ পাবে, বুঝতেই পারছো। এবং সেটা সমাধান করলে
যেটা গ্রহণযোগ্য মান সেটাই হবে, অর্থাৎ এক্সের একটা ভ্যালু তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের আরেকটা অঙ্ক বলে দেওয়া আছে, নেক্সট অঙ্ক যেটা বলে দেওয়া আছে তোমরা ওটা বাড়িতে সলভ করবে। এরপরে আরেকটা বলে দেওয়া আছে যে 80 মিলিগ্রাম ওজনের একটি দোলকপিণ্ড থেকে এত আধান বহন করছে, মানে এখানে দোলকপিণ্ড আছে, সেটা এরকম করে ঝুলছে। এইখানে ধরো একটা দোলকপিণ্ড আছে যেটা কত আধান বহন করছে সেটা লিখে দিয়েছে, এবং এটা তড়িৎ ক্ষেত্রে অনুভূমিকভাবে স্থির আছে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে বলো তো যে একটা আধান যদি এখানে থাকে তাহলে এর ওপর সাম্যাবস্থায় কটা বল কাজ করে? সাম্যাবস্থায় এর ওপর দুটো বল, একটা ওজন কাজ করছে নিচের দিকে আর একটা সুতোর টান টি কাজ করছে ওপরের দিকে। তাহলে এটাকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এটা যদি থিটা হয় তাহলে টি এর আমরা দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে এই দিক বরাবর টি কস থিটা, একটা এই দিক বরাবর হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি কস থিটা তো এমজি, তোমরা ছবি দেখে বুঝতে পারছো, আর টি সাইন থিটা হচ্ছে যেহেতু তড়িৎ ক্ষেত্রে স্থির আছে তার জন্য তড়িৎ ক্ষেত্রের বল কিউই হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে তোমরা সমাধান করবে, এটা 1 এটা 2, এবার তোমরা 1/2 করবে বা 2/1 করবে, তাহলে তোমরা একটা সমীকরণ পাবে এবং সমীকরণ সমাধান করে তোমরা সুতোর টান এবং থিটা এই দুটো মান তোমরা জেনে যাবে। দুটো আননোন, দুটো অজানা সমীকরণ, দুটো সমীকরণ তোমরা সমাধান করে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। তোমরা যেটুকু বিষয় পড়ালাম তোমরা ভালো করে বাড়িতে পড়বে, টেক্সট বইটা বাড়িতে ভালো করে ফলো করো, বারবার করো, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। এর পরের দিন আমরা তড়িৎ বলরেখা, তড়িৎ দ্বিমেরু এবং আদার্স যা যা আছে সব পড়াবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, ব্যাস, ধন্যবাদ।